হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি অনেকদিন পরে চলে এসেছি তোমাদের জিএনএম এএনএম এর রিলেটেড কাউন্সিলিং প্রসেস 2024 নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, কিছুদিন যাবত আমি ভিডিও দিতে পারিনি, তার রিজন হচ্ছে আমার ফ্যামিলিতে কিছু মেডিকেল ইস্যু চলছিল, যার জন্য আমি সেই জিনিসটা ইমার্জেন্সি ছিল, ওটির ব্যাপার ছিল, সেই জন্য আমি সেখানে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। কিন্তু তোমাদের জন্য অথেন্টিক নিউজ নিয়ে চলে এসেছি 2024 এর জিএনএম এএনএম এর কাউন্সিলিং প্রসেস নিয়ে। দেখো, তোমাদের জিএনএম এএনএম এর কাউন্সিলিং প্রসেসের আগে কিছু বলার আগে আমি একটা কথা বলি যে আইএনসি দিক থেকে একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যেটা আমি ভিডিও বলেছিলাম যে 30 সেপ্টেম্বরের মধ্যে নার্সিং কোর্সগুলোর অ্যাডমিশন করাতে হবে। তো সেই ডেটটা তো অলরেডি পার হয়ে গেছে। রিসেন্টলি আইএনসি আরেকটা নোটিশ পাবলিশ করেছে, ঠিক যেখানে ওরা ডেটটাকে এক্সটেন্ড করেছে, মানে বাড়িয়ে দিয়েছে। ডেট করেছে কত? 31 অক্টোবর। মানে আইএনসি বলছে, যেটা আমরা 30 সেপ্টেম্বরের মধ্যে বলেছিলাম যে প্রত্যেকটা স্টেটকে নার্সিং এর মধ্যে অ্যাডমিশন করাতে হবে, এখন 30 অক্টোবর লাস্ট ডেট, তার মধ্যে তোমাদেরকে অ্যাডমিশনটা কিন্তু করাতে হবে। তার মানে তোমাদের যে নার্স কাউন্সিলিং প্রসেসটা, সেটা মোটামুটি ইন্ড কবে হয়ে যাচ্ছে? 31 অক্টোবরের আগেই। কারণ আর এই ডেট এক্সটেন্ড হবে না, মানে তোমাদের অক্টোবর মাসের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং প্রসেসটা কি হয়ে যাচ্ছে? কমপ্লিট হয়ে যাবে। এইবার কাউন্সিলিং এর তিনটা প্রসেস হয়। প্রথম হয় রেজিস্ট্রেশন, তারপর হয় কি আপগ্রেডেশন, তারপর হয় কি সিট এক্সেপশন বা মপ আপ। ঠিক? তো আমি তোমাকে বলি, প্রথমে প্রত্যেকটা ক্যান্ডিডেট কে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যাদের জিএমআর 3500-র মধ্যে আছে, আবার বলছি যাদের জিএমআর 3500-র মধ্যে আছে, তারা প্রত্যেকে গভর্নমেন্টের জিএনএম বা এএনএম এ চান্স পেয়ে যাবে। হয় জিএনএম এ, নাহলে এএনএম এ চান্স পেয়ে যাবে। আবার বলছি যাদের জিএমআর 3500-র মধ্যে আছে, তারা প্রত্যেকে গভর্নমেন্টে কিন্তু এবছর জিএনএম বা এএনএম এ চান্স পেয়ে যাবে। তাদের কলেজ সাজানো নিয়ে এত কিন্তু ভয় বা প্যানিক পাওয়ার দরকার নেই। আমি অনেকে দেখছি, দাদা আমার র্যাঙ্ক জিএমআর 2800, 2800 এসছে, আমার কলেজ সাজানো নিয়ে কোনো আইডিয়া নেই, আমার ভয় হচ্ছে। কোনো ভয়ের কিছু নেই। তুমি অ্যাজ ইট ইজ যদি তুমি করো, তবুও তুমি কিন্তু তোমার ডিজায়ার কলেজ অথবা তুমি একটা গভর্নমেন্ট সিট জিএনএম এএনএম এর তুমি কিন্তু পেয়ে যাবে। ফলে এসব নিয়ে ভয়ের একদম, অনেকে অনেক কথা বলে, কিন্তু ভয়ের কোনো কথা নেই। আবার বলছি, যাদের জিএমআর 3500-র মধ্যে আছে, তারা কিন্তু প্রত্যেককে গভর্নমেন্টে জিএনএম এএনএম এ চান্স পাবে। এবার কাউন্সিলিং প্রসেস তিনটে স্টেপে হয়। প্রথমে হচ্ছে কি রেজিস্ট্রেশন। স্যার শুরু কবে হবে? অক্টোবর মাসে পুজোর আগেই। পুজো হচ্ছে 10 তারিখে। মোটামুটি তোমরা মাথায় রাখো যে 7 থেকে 8 বা ম্যাক্সিমাম 9 না গেলেও 7-8-এ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে। রেজিস্ট্রেশন প্রসেস মানে কি, তোমাদের কাউন্সিলিং এ পার্টিসিপেট করবা, তো তোমাদের সব রকম ডিটেলস, তোমাদের র্যাঙ্ক কার্ড, তোমাদের হাবি জাবি যত কিছু আছে, সবগুলো দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য তোমাদেরকে লাগবে কত? 500 রুপিস। কত লাগবে? 500 টাকা লাগবে। 500 টাকা দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সিলিং এ বসার জন্য, যেখানে তোমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডিটেলস তোমাদেরকে ফিল করতে হবে। হয় তোমরা সেটা ফোনে করতে পারো, বা যে কোনো নিয়ারেস্ট সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারো। কোনো আহামরি কোনো ব্যাপার নেই। রেজিস্ট্রেশনটা ইম্পর্টেন্ট না, হয় শুধু ভালো ভালো ঠিকঠাক দেখে ঠিকঠাক প্রপার জিনিসগুলো ফিল করে দেবা। র্যাঙ্ক কত আছে, তোমার নাম কি, তোমার ডিটেলস গুলো ফিল করে দেবা। হয়ে গেছে। আচ্ছা, ইম্পর্টেন্ট কি স্যার, যাদের জিএমআর 3500-র উপরে আছে, তারা একটু কি আছে, রিস্কি জোনে আছে। তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি কলেজ সাজানো। তারা ধরে নাও 5টা কলেজ সাজালো বা 10টা কলেজ সাজালো। এবার কলেজ সাজানোর দুটো ভাগ আছে। কেউ ধরে নাও এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যে প্রাইভেট কলেজ অ্যাফোর্ড করতে পারবে না, তার গভর্নমেন্ট কলেজে নিবা। তারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোই সাজাবা তোমার র্যাঙ্ক অনুযায়ী। কেউ ধরে না ভাবছো যে না, প্রাইভেট গভর্নমেন্টে দেখবো, হলে হলো, নাহলে প্রাইভেটে নিয়ে নেবো। তাহলে তুমি প্রথমে গভর্নমেন্ট গুলো দিবা, পরে প্রাইভেট গুলো দিবা। কিন্তু কেউ এমনটা করবা না যে গভর্নমেন্ট কলেজ দিয়ে দিয়েছো, তার মাঝখানে 2-1টা প্রাইভেট দিয়ে দিয়েছো, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি আবার বলছি, যদি কেউ এমন ফ্যামিলি থেকে বিলং করো যে আমি শুধুমাত্র গভর্নমেন্ট হলেই পড়তে পারবো, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজগুলোই দিবা, প্রাইভেট একটাও দিবা না। যদি কেউ ভাবো যে না, গভর্নমেন্ট হলে হলো, না আমি প্রাইভেটে পড়ে নেবো, তাহলে গভর্নমেন্ট গুলো আগে দিবা, তারপরে প্রাইভেট দিবা। কিন্তু কেউ এমনটা করবে না ভুল করে যে 4টা গভর্নমেন্ট দিলা, মাঝখানে একটা প্রাইভেট দিলা, আবার গভর্নমেন্ট দিলা। এরকম কিন্তু করবে না। এরকম করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোমাদের কাউন্সিলিং এ। ঠিক? ভালো জিএমআর থাকা সত্ত্বেও কিন্তু তোমরা সিটটা পাবা না। এগুলো নিয়ে আমি ডিটেলস আরো একটা ভিডিও বানাবো। আমি জাস্ট আজকে তোমাদেরকে ওভারভিউটা দিচ্ছি। তো প্রথমে রেজিস্ট্রেশন হবে, তারপরে চয়েস ফিলিং হবে। সাপোজ ধরো আমি প্রথমে বললাম কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, আরজি কর, সিএনএমসি, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, দা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, যতগুলো আছে আমি সাজালাম পরপর। এইবার এটাকে বলে চয়েস ফিলিং। আমি নিজের মতো করে নিজের র্যাঙ্ক অনুযায়ী চয়েসকে ফিল করলাম। ঠিক? কি করে ফিল করতে হবে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আসবো চয়েস ফিলিং এর ভিডিও নিয়ে। এখন শুধু শুনে রাখো। চয়েস ফিলিং হয়ে গেল, সেখানে শেষ না, তোমাকে চয়েসটা লক করতে হবে। তুমি যদি চয়েস ফিলিং করে বসে থাকো, চয়েসটা লক না করো, তাহলে কিন্তু তোমার সেটা ওয়ার্থলেস, কোনো কাজেই লাগলো না। মানে চয়েস ফিল হয়ে যাওয়ার পরে একটা অপশন থাকে চয়েস লক।
তোমাকে সেই চয়েসটা লক করতে হবে। আর তুমি চয়েসটা লক করার আগে এটা মেক শিওর করে নিবা যে তুমি আর সেটাকে চেঞ্জ করতে পারবা না। যে তুমি একবার যদি চয়েস লক করে দাও তাহলে কিন্তু তুমি কলেজগুলোকে উপর নিচে করতে পারবা না, সাজাতে পারবা না। কলেজ লক হয়ে যাওয়া মানে কি তুমি সেটা ফাইনালি লক করে দিলা। আর লক করাটা ইম্পর্টেন্ট, পার্টিকুলার ডেটের আগে যদি তুমি কলেজ লক করতে ভুলে যাও বাই চান্স, তাহলে তুমি কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবা না। তাহলে তোমাকে চয়েস ফিল করতে হবে, সেটাকে সিলেক্ট করতে হবে, একবার দেখো, দুবার দেখো, 10 বার দেখো, তারপর তোমাকে ফাইনালি লক করতে হবে। দিয়ে তোমার কি শুরু হবে? অ্যালটমেন্ট রাউন্ড শুরু হবে। ধরো অ্যালটমেন্ট রাউন্ডটা কি হবে? তোমার কোন একটা কলেজ অ্যালট হলো, ধরো তুমি 5টা কলেজ সাজিয়েছো, কলকাতা মেডিকেল কলেজ ফর এক্সাম্পল বলছি, কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, আরজি কর, তুমি কলকাতা, তুমি ধরো নাও ন্যাশনাল মেডিকেল কলেজ, তুমি চান্স পেয়েছো ন্যাশনালে। তুমি কাকে দিয়েছিলে প্রথমে? কলকাতা মেডিকেল কলেজে। এবার তোমার মনে হচ্ছে যে না, আমি ন্যাশনালে পেয়েছি, আমি কলকাতাকে একে দিয়েছি, তাহলে আমি কলকাতার জন্য ট্রাই করব। তাহলে তোমার যে কলেজটাতে অ্যালট হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ, তোমাকে সেখানে যেতে হবে। সেখানে তোমার পার্টিকুলারলি ভিজিট করে, একটা ডেট দেয় ওরা, সেখানে তোমাকে ডকুমেন্টসটা ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন মাস্ট। তুমি ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবা, তারপরে ওখানে একটা অপশন পাবা, ফর্ম পাবা আপগ্রেডেশনের। সেই আপগ্রেডেশনের ফর্মটা তোমাকে সাবমিট করতে হবে। আমার কথা বুঝতে পারলো না? প্রথম থেকে 4টা কলেজ আছে, তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো। প্রথম থেকে 4টা কলেজ তুমি সাজিয়েছো, 3 নম্বর কলেজটা তুমি পেয়েছো। তুমি 1 বা 2 যেতে চাও, কারণ আপগ্রেডেশন সবসময় উপরে হয়, আপগ্রেডেশন নিচে হয় না, আপগ্রেডেশন সবসময় উপরে হয়। তুমি 3 নাম্বারটা পেয়েছো, তুমি 2 বা 1 পেতে চাও, তা 3 নাম্বার যে কলেজটা তোমার অ্যালট হয়েছে, তোমাকে সেখানে যেতে হবে ফিজিক্যালি। গিয়ে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করার পর তুমি যদি চাও যে আমি আপগ্রেডেশন নিব, মানে 1 বা 2 এর জন্য আমি অ্যাসপায়ার করব, চান্স পেতে পারি কিনা, তখন তার জন্য তোমাকে কি করতে হবে? একটা ফর্ম ফিল আপ করতে হবে আপগ্রেডেশন দিয়ে, তোমাকে ওখানে জমা দিতে হবে। কিন্তু তুমি সেই আপগ্রেডেশন করো বা না করো, ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু সবাইকেই করতে হবে। যদি একবার কারো, গভর্নমেন্ট বলে না, প্রাইভেটেও যদি কারো সিট অ্যালট হয়ে যায়, সে প্রাইভেটে না পড়ুক, তুমি না পড়ো প্রাইভেটে, বাট তোমাকে যদি প্রাইভেট কলেজেও তোমার যে সিট অ্যালট হয়ে যায়, তোমাকে সেখান থেকে গিয়ে কিন্তু ডকুমেন্টসটা ভেরিফিকেশন করতে হবে। এটা হচ্ছে WBJE রুলস। এবার তুমি যদি ডকুমেন্টস ভেরিফিকেশন করলা, তারপর তুমি আপগ্রেডেশন করলা, দিয়ে আবার একটা উপরে কলেজ পেয়ে গেলা, তখন তুমি সেখানে চলে গেলা, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে না। কিন্তু কেউ যদি ভাবো যে আমার কলেজ অ্যালট হয়েছে, আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করলাম না, নেক্সট রাউন্ড আমি পরেরটা পাবো, তখন ডকুমেন্ট ভেরিফিকেশন করবো, হবে না। প্রথমে যে কলেজটা অ্যালট হবে সেখানে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ঠিক? ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, তারপর তুমি আপগ্রেডেশন করলে তুমি উপরে কলেজগুলো পাবা। যাদের প্রথমে কলেজ অ্যালট হবে না, হয়নি, তারা কি করবা? তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, যখন কলেজ অ্যালট হবে তখন তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করবা। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, সে তোমার গভর্নমেন্ট কলেজ অ্যালট হোক বা প্রাইভেট কলেজ কিন্তু অ্যালট হোক, কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনটা কিন্তু অবশ্যই করে রাখতে হবে। এরপরে শুরু হবে কি? পুরো কাউন্সিলিং হবে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও বানাবো। আজকে শুধু আমি তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি। এরপরে শুরু হবে কি? মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ডের জন্য তোমার চারটা কথা বলে দিই। যখনই তোমার সিট অ্যালট হবে, বললাম না, যখনই তোমার সিট অ্যালট হবে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবা, তখনই তোমাকে 1000 টাকা দিয়ে সিটটাকে একসেপ্ট করতে হবে, যাকে বলে কি? সিট একসেপ্টেন্স ফি। মানে তোমাকে 1000 দিয়ে, তোমাকে যে তুমি যে সিটটা পেয়েছো, ধরো আমি 3 নম্বরের সিটটা পেয়েছি, সে সিটটাকে আমি একসেপ্ট করলাম, তার জন্য আমাকে কি করতে হবে? 1000 কি করতে হবে? ডিবেট করতে হবে, মানে ডিবেট হবে তোমার অ্যাকাউন্টে, মানে তোমাকে 1000 টাকা দিয়ে তোমাকে কি করতে হবে? সিটটাকে একসেপ্ট করতে হবে। তারপরে তুমি সেই কলেজে যাবা, ডকুমেন্ট ভেরিফিকেশন করবা, তুমি চাইলে আপগ্রেডেশন করবা, নাহলে করবা না, সেটা তোমার পার্টিকুলারলি ব্যাপার। হয়ে গেছে? আচ্ছা, এবার মপ আপের কথা বলি। এত কিছু হয়ে যাবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। যখন মপ আপটা শুরু হবে, তখন আবার নতুন করে, যেমন রেজিস্ট্রেশন করেছিল প্রথমের কাউন্সিলিং এ বসার জন্য, আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ফর মপ আপ রাউন্ড অনলি। মানে মপ আপের জন্য আলাদা করে আবার রেজিস্ট্রেশন হবে। তো এই কিছু ইনফরমেশন তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত, যেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তোমরা হয়তো কোনো একটা স্টেপ ভুল করে দিলে কিন্তু সমস্যা পড়ে যাবা। আমি আবার রিপিট করছি, প্রথমে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনে তোমার ডিটেলস ফিল করতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? তারপর তোমাকে চয়েস ফিলিং করতে হবে, ভালো করে করবা, 10 বার চেঞ্জ করো, কিন্তু চয়েস লকিং অবশ্যই করবা। একবার চয়েস লক হয়ে গেলে তুমি কলেজ আর চেঞ্জ করতে পারবা না। চয়েস লক না করলে তুমি কিন্তু কাউন্সিলিং এর জন্য এবিলিটি পেলা না। তোমাকে আলটিমেটলি তোমাকে চয়েসটা লক করতে হবে। চয়েস লকের পরে কলেজ অ্যালট হবে, সে যে কলেজে অ্যালট হয়েছে তুমি সেই কলেজে যাবা, 1000 টাকা দিয়ে সিটটা একসেপ্ট করবা, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবা। তুমি যদি চাও যে আমি উপরে কলেজগুলোর জন্য ট্রাই করবো, তাহলে তুমি আপগ্রেডেশন করবা, নাহলে তুমি আপগ্রেডেশন করবা না। ক্লিয়ার হয়ে গেছে? যাদের প্রাইভেট কলেজ হচ্ছে, যাদের প্রাইভেট কলেজ অ্যালট হয়েছে, অথচ তোমরা প্রাইভেটে পড়বা না, কিন্তু গভর্নমেন্টের জন্য দেখবা, তাহলে আবার তোমাকে আপগ্রেডেশনই করতে হবে। তাহলে সেই প্রাইভেট কলেজেই যাবা, প্রাইভেট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করবা, আবার আপগ্রেডেশন করে দেবা। ঠিক, প্রাইভেট কলেজগুলো ভয় দেখাবে যে অ্যাডমিশন নিয়ে নাও, নাহলে এটা হবে সেটা হবে, কিন্তু কিচ্ছু হবে না। WBJE রুলসই তাই, যে প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, তোমাকে যদি কলেজ অ্যালট হয়, তোমাকে সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন ডিভি করতে হবে। তাতে তোমাকে প্রাইভেট কলেজ ভয় দেখালেও কোনো ভয়ের ব্যাপার নেই, সে ব্যাপারে তোমাদের
লিগ্যালিটি আছে। ফলে কোনো সমস্যায় একদম প্যানিক হবে না, তারপরে শেষ হবে মপ আপ, যার জন্য এক্সট্রা করে আবার রেজিস্ট্রেশন শুরু হবে। আজকে ভিডিওটা এত দূরই থাকলো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকটা স্টেপ একটা করে নিয়ে 10 মিনিট করে ছোট ছোট পার্ট করে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর আশা করি তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো। আর সরি, আমি আবার বলছি, কিছুদিন যাবো আমার বাড়িতে ফ্যামিলিতে মানে মেডিকেল ইমার্জেন্সি ছিল, ওটি অপারেশনের ব্যাপার ছিল, যার জন্য আমি কিন্তু সেই জিনিস ব্যস্ত থাকা, আমি তোমাদের ভিডিওটা দিতে পারিনি। কিন্তু আমি তোমাদের জন্য আবার অথেন্টিক নিউজ নিয়ে চলে এসেছি। তোমরা অবশ্যই আমার সাথে জুড়ে থাকো। কাউন্সিলিং রিলেটেড যতদিন না তোমরা কলেজে পৌঁছাচ্ছ, সম্পূর্ণ দায়িত্ব আমাদের তোমাকে গাইড করা। চলো বাই, থ্যাংক ইউ।